সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, তোমরা সবাই কেমন আছো? আমি তাসলিমা শারমিন চৌধুরী, প্রভাষক রসায়ন, হাজরতুজ ডিগ্রি কলেজ। আজকে আমি তোমাদের সাথে রসায়নের প্রথম পত্র তৃতীয় অধ্যায় মৌলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন নিয়ে আলোচনা করব। আমি বোর্ডে লিখেছি, তোমরা একটু দেখো। এই যে অধ্যায় মৌলের পর্যাবৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন। আমি তোমাদের জন্য একটা পর্যায় সারণী এখানে লিখেছি বোঝার সুবিধার্থে। তোমাদেরকে অবশ্যই পর্যায় সারণীটা মুখস্থ করতে হবে। যতটি মৌল নিয়ে আমি এঁকে দিয়েছি এটা মুখস্থ করতে হবে, তাহলে তোমাদের ইন্টারমিডিয়েটে তোমাদের মোটামুটি আর সমস্যা করতে হবে না। এখন দেখো পর্যায় সারণী কি, কাকে বলে, পর্যায় সারণীর জনককে, এগুলো নিয়ে আমি গত ক্লাসে আলোচনা করেছি। একটা ক্লাস দিয়েছিলাম তোমাদেরকে পর্যায় সারণীর উপর, কেমন? তারপরে একটু আলোচনা করি গ্রুপ এবং পর্যায় নিয়ে আলোচনা করেছিলাম তোমাদের সাথে। যেমন 1 নম্বর পর্যায়ে বলা হয়েছিল কি অতি ক্ষুদ্র পর্যায়, 2 এবং 3 নম্বর পর্যায়ে হচ্ছে ক্ষুদ্র পর্যায়, 4 এবং 5 হচ্ছে দীর্ঘ পর্যায়, 6 এবং 7 হচ্ছে অতি দীর্ঘ পর্যায়। এই গেল তোমার পর্যায়ের বিভিন্ন 7টা পর্যায় আছে, 7টা পর্যায়ের নাম আলাদা আলাদা করে। এবার পর্যায়ের সাথে 18টি গ্রুপ আছে, সেটা তোমরা জানো, সেটা নিয়ে আলোচনা করেছি। 1 নম্বর গ্রুপে বলা হয় খাদ্যাদি গ্রুপ। এই যে 1 নম্বর গ্রুপে 7টি মৌল আছে, 1 2 3 4 5 6 7, 7টি মৌলকে বলা হয় খাদ্যাদি। 2 নম্বর গ্রুপে 6টি মৌলকে বলা হয় মৃৎ খাদ্যাদি। এগুলো আমরা পরবর্তীতে আলোচনায় যাব। তারপর 3 থেকে 12 বলা হচ্ছে কি আপাতত অবস্থান্তর ধাতু, কারণ তারা তাদের যান্ত্রিক পরিবর্তনের মাধ্যমে অবস্থা পরিবর্তন করতে পারে, যৌগের বর্ণের পরিবর্তন করতে পারে, তাই তাদেরকে অবস্থান্তর ধাতু বলা হয়। আবার 11 নম্বর গ্রুপ খেয়াল করো, 11 নম্বর গ্রুপে কপার, সিলভার, গোল্ড। 11 নম্বর গ্রুপটাকে বলা হয় মুদ্রা ধাতু গ্রুপ। পূর্বে এই সমস্ত মৌলগুলো দিয়ে মুদ্রা তৈরি করা হতো বিধায় এই পুরো গ্রুপের নাম মুদ্রা ধাতু গ্রুপ গেল। 13 নম্বর গ্রুপ বোরন পরিবার, তোমাদের বোঝার সুবিধার্থে, মনে রাখার সুবিধার্থে আমি একটু ওভাবে বলছি। 14 নম্বর গ্রুপ কার্বন পরিবার, পরিবারের প্রথম সদস্যের নাম অনুসারে যেমন আমরা কি করি, নামকরণ করি। যেমন আমরা বলি কি অঙ্কের বাবা, রহিমের বাবা, রহিমের করিমের মা। এই ধরনের কথাগুলো আমরা বললে ঠিক পর্যায় সারণী গ্রুপের কথাগুলো নাম অনুসারে আমরা নামকরণ করছি। বোরন পরিবার 13 নম্বর পরিবারকে, 13 নম্বর গ্রুপকে। 14 নম্বর গ্রুপকে বলা হচ্ছে কি কার্বন পরিবার। 15 নম্বর গ্রুপে আবার আলাদা নাম আছে, নাইট্রোজেন পরিবার বলতে পারি, আবার তাকে আমরা নিকট্রোজেন গ্রুপও বলে থাকি। নিকট্রোজেন গ্রুপ শ্বাসরোধকারী মৌল গ্রুপ। এখানে যে কয়েকটি মৌল আছে নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, এই সমস্ত গ্রুপগুলোই কি করে, মৌলগুলোই আমাদের শ্বাসকার্যে বাধা সৃষ্টি করে, শ্বাসরোধ করে বিধায় পুরো গ্রুপের নাম শ্বাসরোধকারী মৌল গ্রুপ। 16 নম্বর গ্রুপ চ্যালকোজেন, তোমরা জানো আকরিক গঠনকারী গ্রুপ। মূলত কাজটা করে কে, অক্সাইড এবং সালফার। তারা যে কোনো পদার্থের সাথে অক্সাইড এবং সালফার হিসেবে বিরাজ করে প্রকৃতিতে, তাই এই দুটো মৌলের নাম অনুসারে পুরো গ্রুপের নাম হচ্ছে চ্যালকোজেন গ্রুপ। 16 নম্বর গ্রুপ। 17 নম্বর গ্রুপ হ্যালোজেন গ্রুপ, তোমরা জানো সামুদ্রিক লবণ উৎপাদনকারী। প্রথম 4টি মৌল ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আর্গিন। এটা কৃত্রিমভাবে তৈরি অ্যাসিড, টেনএসিনো কৃত্রিমভাবে তৈরি বিধায় এগুলো আমরা আলোচনায় আনছি না। প্রথম 4টি মৌলকে বলা হয় কি হ্যালোজেন। আর 18 নম্বর গ্রুপের নাম তোমরা জানো নিষ্ক্রিয় গ্যাস। এখানে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যাডন, রেডন হচ্ছে তোমার কৃত্রিম মৌল, অর্গানাইজেশন কৃত্রিম মৌল। এই কয়েকটি মৌল সবই নিষ্ক্রিয় অবস্থায় বিরাজ করে, অর্থাৎ তাদের দ্বিত্ব এবং অষ্টপূর্ণ থাকে, তাই এই গ্রুপের নাম হচ্ছে নিষ্ক্রিয় মৌল গ্রুপ গেল। এরপরে আছে তোমার ল্যান্থেনাইট এবং অ্যাক্টিনয়েড গ্রুপ। 6 এবং 7 নম্বর পর্যায়ে 3 নম্বর গ্রুপে 15টি করে মৌল আছে। ল্যান্থেনয়েড গ্রুপে আছে 15টি মৌল, অ্যাক্টিনয়েড গ্রুপে আছে 15টি মৌল। এই গেল। তাদের আবার অপর নাম আছে অন্ত অবস্থান্তর মৌল গ্রুপ। এগুলো নিয়ে আমরা একটু বিশদভাবে আলোচনা করবো। এবার আবার কিছু অপদার্থ আছে যাদেরকে বলা হচ্ছে কি তোমার বোরন, তারপরে মনে করো সিলিকন, তারপরে বোরন, সিলিকন,
arsenic, antimony, tellurium, acetate, tellurium, এই কয়েকটি মৌল হচ্ছে তোমার অপধাতু গ্রুপ। অপধাতু বলা হচ্ছে এগুলোকে বোরন, সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিক, বোরন, সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিক, তারপর অ্যান্টিমনি, টেলুরিয়াম, 1 2 3 4 5 6 এগুলোকে বলা হয় অপধাতু বা মেটালয়েড। কারণ তাদের ধাতু এবং অধাতু দুটো ধর্মই একই সাথে বিদ্যমান। তারা ধাতু নিয়েও কাজ করে, আবার অধাতু নিয়েও কাজ করে, তাই তাদের নাম হচ্ছে কি অপধাতু বা মেটালয়েড। গেল। এরপরে আবার চলে যাব পুরো পর্যায় সারণীকে আবার 4টা ব্লকে ভাগ করা যায়, তোমরা জানো সেটা। যেমন গ্রুপ 1 2 এস ব্লক সাথে হিলিয়াম এস ব্লকের অন্তর্ভুক্ত। তারপর 13 থেকে 18 পর্যন্ত গ্রুপ হচ্ছে পি ব্লক। 3 থেকে 12 ডি ব্লক আর ল্যান্থানয়েড এবং অ্যাক্টিনয়েড হচ্ছে এফ ব্লক। এফ ব্লকভুক্ত মৌল তোমরা একবার দেখে নাও, তারপর আমি আলোচনায় যাচ্ছি। এস ব্লকভুক্ত মৌল তোমাদের সাথে আলোচনা করেছি। তাহলে এস ব্লক মৌল কাকে বলা হয়? এস ব্লকভুক্ত মৌল চলে যায়, এগুলো লিখে দিয়েছি তোমরা। বোরন, সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিক, অ্যান্টিমনি, টেলুরিয়াম 6টা মৌল হচ্ছে অপধাতু। গত ক্লাসেও আলোচনা করেছিলাম, আবার আমি আলোচনা করব একটু। এবার এস ব্লকভুক্ত মৌল কাকে বলে তোমরা জানো? যেসব মৌলের সর্বশেষ ইলেকট্রন এস অরবিটালে প্রবেশ করে তাদেরকে বলা হয় এস ব্লক মৌল। পর্যায় সারণীতে এস ব্লক মৌলের সংখ্যা 14টি। এস ব্লক আমি লিখে দিচ্ছি, মৌল সংখ্যা 14টি। গ্রুপ কি কি আছে? গ্রুপ 1 2 ও হিলিয়াম, মোট 14টি মৌল এবং তাদের ইলেকট্রন বিন্যাস হচ্ছে NS1 ও NS2। একটা উদাহরণ দাও, যেমন হাইড্রোজেন। হাইড্রোজেনের দেখো পারমাণবিক সংখ্যা 1, তাহলে কত দ্বারা তার ইলেকট্রন বিন্যাস 1s1। হিলিয়ামের 2 1s2 ইলেকট্রন বিন্যাস এভাবে লিখতে হয়। এবার এস ব্লকের মধ্যে আলোচনা করছি গ্রুপ 1 এবং গ্রুপ 2 আছে। তাদের মধ্যে আমরা গ্রুপ 1 কে বলা হয় ক্ষারজাত গ্রুপ, গ্রুপ 2 কে বলা হয় নিক্ষারজাত গ্রুপ। সেগুলো নিয়েও আলোচনা আছে, কারণ এস ব্লকে হাইড্রোজেন বাদে বাকি মৌলগুলো পানির সাথে তীব্রভাবে বিক্রিয়া করে ক্ষার উৎপন্ন করে, তাই তাদের নাম হচ্ছে ক্ষারজাত গ্রুপ। আর 2 নম্বর গ্রুপে প্রধান দুটি মৌল দেখো, ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়াম মৃত্তিকার গাঠনিক উপাদান হিসেবে পাওয়া যায়, অক্সাইড এবং কার্বনেট হিসেবে পাওয়া যায় বলে পুরো গ্রুপের নাম হচ্ছে মৃত্তিকা ধাতু গ্রুপ। তারাও পানির সাথে বিক্রিয়া করে ক্ষার উৎপন্ন করে, পরে আলোচনায় যাবো আমি, আপাতত এতটুকু জেনে নাও। এরপরে চলে যাব পি ব্লক মৌল। পি ব্লকে পি ব্লকভুক্ত মৌল কারা? 13
13 থেকে 18 হিলিয়াম বাতি, হিলিয়াম ব্যতীত গেল। হিলিয়াম ব্যতীত মৌল সংখ্যা 36 টি মনে রাখতে হবে। এবং তাদের ইলেকট্রন বিন্যাস দেখো, ইলেকট্রন বিন্যাস NH2 and P 1 থেকে 6। তোমরা জানো s অরবিটালে সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকতে পারে, p অরবিটালে সর্বোচ্চ 6টি ইলেকট্রন থাকতে পারে। এগুলো তোমরা গুণগত রসায়নে পড়ে আসার কথা, স্যার পড়াচ্ছে, তোমরা একটু ফলো করবে ভালো করে ক্লাসগুলো। এবার দেখো তাহলে p ব্লক মৌল বলা হচ্ছে কেন, এবার সঙ্গে চলে যাও। যেসব মৌলের সর্বশেষ ইলেকট্রন p অরবিটালে প্রবেশ করে তাদেরকে p ব্লক মৌল বলা হয়। দেখো এখানে s অরবিটাল পূর্ণ হয়ে গেছে, p অরবিটাল আস্তে আস্তে একটি থেকে শুরু করে 6টি পর্যন্ত পূর্ণ করে থাকে, তাই তাদের নাম p ব্লকযুক্ত মৌল। এবার আমি একটা एग्जांपल দেব, যেমন ফ্লোরিন, ফ্লোরিন 9 1s2 2s2 2p 5 খেয়াল করো ns2 and p 5 টাইপের ইলেকট্রন বিন্যাস ফ্লোরিনে। এভাবে ফ্লোরিন করা যায়, নিয়ন করা যায়, ইত্যাদি করা যায়। নিয়ন লিখতে পারো তোমরা, নিয়নে 10 1s2 2s2 2p 6। তাহলে ইলেকট্রন বিন্যাস দেখো ns2 and p 6। আরেকটা কথা তোমাদেরকে বলি, s ব্লক এবং p ব্লকযুক্ত মৌলগুলোকে আবার আদর্শ বা প্রতিরূপী মৌল বলা হয়। তাহলে যদি প্রশ্ন আসে s ব্লক প্রতিরূপী মৌল কারা, যদি প্রশ্নটা এরকম হয় প্রতিরূপী মৌল কি, যদি কোশ্চেন হয় তাহলে তুমি কি উত্তর দেবে? s ব্লক এবং p ব্লকযুক্ত মৌলগুলোকে বলা হয় আদর্শ বা প্রতিরূপী মৌল। কারণ হচ্ছে তাদের ইলেকট্রন বিন্যাস আবহাওয়া নীতি অনুসারে ধীরে ধীরে পর্যায়ক্রমে পূর্ণ হয়, অর্থাৎ তাদের মধ্যে তেমন একটা ব্যতিক্রম দেখা যায় না, স্বাভাবিক নিয়ম অনুসরণ করে। ইলেকট্রন বিন্যাসের যে সাধারণ নিয়ম আবহাওয়া নীতি সেটা ফলো করে কি হয়, s এবং p ব্লকযুক্ত মৌলগুলো ইলেকট্রন সম্পূর্ণ করে থাকে, তাই তাদের নাম হচ্ছে কি আদর্শ বা প্রতিরূপী মৌল। এবার যাই, চলে গেল তোমাদেরকে ইলেকট্রন বিন্যাস দেখালাম। এবার আমি চলে যাব, খেয়াল করো ক্লাসগুলো আমার রিপিট হচ্ছে, তারপরে বুঝে নাও। রিপিট করার ইচ্ছা ছিল না, একটু বোঝানোর সাথে এগুলো লাগবে। ডি ব্লক, ডি ব্লকযুক্ত মৌল কারা, যেসব মৌলের সর্বশেষ ইলেকট্রন ডি অরবিটালে প্রবেশ করে তাদেরকে বলা হয় ডি ব্লক মৌল। মৌল সংখ্যা 41, গ্রুপ কি কি 3 থেকে 12 ডি ব্লকযুক্ত মৌল। এদের ইলেকট্রন বিন্যাস হচ্ছে ইলেকট্রন বিন্যাস and minus 1 d 1 থেকে 10 ns 1 থেকে 2, এটা মাইনাস করে কিন্তু এটা হচ্ছে থেকে এত হতে এত। তাহলে ইলেকট্রন বিন্যাসের সাধারণ নিয়মটা কি তোমাদেরকে বুঝাই একটু। n হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যার মান, তোমরা ইতিমধ্যে পড়েছো। n হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যার মান, n হচ্ছে সরকারি কোয়ান্টাম সংখ্যা, m হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, s হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা। তো আমাদের ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে দুটো ব্যাপার করলাম, আমরা এখানে n এবং l এর মানের দরকার হয়। মানগুলো হচ্ছে এগুলো গণনার ক্ষেত্রে দরকার, কিন্তু মেইন n এবং l এর মান দরকার।
প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং সহকারী কোয়ান্টাম সংখ্যা মান। তো দেখো এখানে ডি অরবিটালে তোমরা জানো এস অরবিটালে সবচেয়ে 2টি ইলেকট্রন প্রবেশ করে, পি অরবিটালে 6টি ইলেকট্রন প্রবেশ করে, ডি তে 10টি এবং এফ অরবিটালে সর্বোচ্চ 14টি ইলেকট্রন প্রবেশ করতে পারে। তাই সাধারণ সূত্র ডি অরবিটালে n-1 d 1 থেকে 10 ns 1 থেকে 2। একটা ইলেকট্রন বিন্যাস দেখি, যেমন তোমাদের প্রিয় আয়রন 26, আমরা ইলেকট্রন বিন্যাস দেখব। আয়রন অতি পরিচিত একটি মৌল, 1s2 2s2 2p6 3s2 3p6 3d6 4s2 10 12 18 18 20 26। আমি সাজিয়ে দেখলাম আব্বাও নিয়ম অনুসরণ করে আমি ইলেকট্রন বিন্যাস করলাম, সেটা দেখালাম না। তোমরা গুণগত রসায়নে দেখতে পাবে, স্যার শেখানো পড়ায় আমি হচ্ছে জানলাম না। তাহলে দেখো এখানে সর্বস্ত শক্তিস্তর দেখো, সর্বস্ত শক্তিস্তর হচ্ছে 4, এর আগে -1 হচ্ছে 3, 3 6 1 থেকে 10 6টা আছে। তারপরে 4s2 ns 1 হতে পারে 2 হতে পারে, একটু দেখতে পারো। যেমন ক্রোমিয়াম অতি পরিচিত একটি মৌল, ক্রোমিয়াম হচ্ছে 24 করেছিলাম আমি 1s2 2s2 2p6 3s2 3p6 3d5 4s1। এটা একটু ব্যতিক্রমধর্মী ইলেকট্রন বিন্যাস। এটা প্রশ্নটা হবে তোমাদের পর্যায়সারণী ক্রোমিয়াম এবং কপারের ইলেকট্রন বিন্যাসে ব্যতিক্রম পরিলক্ষিত হয় কেন, এই কোশ্চেনটা তোমাদের থাকবে পরীক্ষায়। তো স্যার করাবেন ইলেকট্রন বিন্যাসের আব্বাও নিয়মের ব্যতিক্রম, স্যারে জানেন এটা। এবার চলে যায়, তাহলে ডি ব্লক মৌল কাকে বলে আলোচনা করলাম। এবার চলে যাব আমি ডি ব্লকের মধ্যে আবার অবস্থান্তর মৌল আছে, ডি ব্লক মৌলগুলোকে আবার অবস্থান্তর মৌল বলা হয়। তাহলে তাদের সংজ্ঞা কি? যেসব মৌলের, খেয়াল করো, যেসব মৌলের সুস্থিত আয়নের ইলেকট্রন বিন্যাসে আংশিক পূর্ণ বা অর্ধপূর্ণ ডি অরবিটাল থাকে তাদেরকে অবস্থান্তর মৌল বলে। আমি লিখে দিচ্ছি, অবস্থান্তর, খেয়াল করো, অবস্থান্তর মৌল যেসব মৌলের সুস্থিত, সুস্থিত মানে হচ্ছে স্থায়ী, সুস্থিত আয়নের ইলেকট্রন বিন্যাসে আংশিক পূর্ণ বা অর্ধপূর্ণ ডি অরবিটাল থাকে তাদেরকে অবস্থান্তর মৌল বলে। তাহলে কাদেরকে বলে? যেসব মৌলের সুস্থিত আয়নের ইলেকট্রন বিন্যাসে আংশিক পূর্ণ বা অর্ধপূর্ণ ডি অরবিটাল থাকে তাদেরকে অবস্থান্তর মৌল বলে। একটা উদাহরণ দেব, যেমন 3টা উদাহরণ জানবো আমি। স্ক্যান্ডিয়াম, স্ক্যান্ডিয়ামের সুস্থিত আয়ন হচ্ছে স্ক্যান্ডিয়াম
3+, নইলে আয়নটা স্থায়িত্ব লাভ করে না, সে যৌগ গঠন করে, সে যৌগ বেশিক্ষণ স্থায়ী হয় না, ভেঙে যায়, পুনরায় সে স্থায়ী যৌগে রূপান্তর হওয়ার চেষ্টা করে। তাই স্ক্যান্ডিয়ামের স্থায়ী আয়ন হচ্ছে 3+। খেয়াল করো, স্ক্যান্ডিয়ামের নরমাল ইলেকট্রন বিন্যাস, আমি আগে নরমাল ইলেকট্রন বিন্যাস লিখব। আচ্ছা, এটা বলি আগে। 1s2 2s2 2p6 3s2 3p6। খেয়াল করো, আগে ইলেকট্রন বিন্যাস লিখি। 3d1 4s2 21 পার্সেন্টে দেখো 10 18 19 21, এই হচ্ছে ডি ব্লক মৌল, স্ক্যান্ডিয়াম ডি ব্লক মৌল। কিন্তু সে অবস্থান্তর মৌল হয় কিনা আমরা এবার সেটা পরীক্ষা করব। স্ক্যান্ডিয়ামের 3+, 1s2 2s2 2p6 3s2 3p6 3 0 4s0। তাহলে স্ক্যান্ডিয়ামের স্থায়ী আয়ন হচ্ছে 3+। তাহলে স্থায়ী আয়নের ইলেকট্রন বিন্যাসে ডি অরবিটালে কোনো ইলেকট্রন আছে কিনা? নেই। তাই স্ক্যান্ডিয়াম ডি ব্লকযুক্ত মৌল হলেও সে অবস্থান্তর মৌল নয়। এবার আরেকটা উদাহরণ দেখবো আমরা, তোমরা একটু দেখো, তারপর আমি আরেকটা উদাহরণে যাব। চলে যাচ্ছি আরেকটা এক্সাম্পল, দুটো তিনটা দেখবো আমি। জিঙ্ক, জিঙ্ক হচ্ছে 30 নম্বর মৌল কোয়ার্টেট সারণীর, তার পারমাণবিক সংখ্যা 30। এবার ইলেকট্রন বিন্যাস দেখো, 1s2 2s2 2p6 3s2 3p6 3d10 4s2। খেয়াল করো, যেহেতু এর শেষ ইলেকট্রন ডি অরবিটালে প্রবেশ করেছে, তাই এটি একটি ডি ব্লকযুক্ত মৌল। এখন সেটি অবস্থান্তর মৌল কিনা আমরা পরীক্ষা করব। তাহলে চলে যাচ্ছি জিঙ্ক 2+, জিঙ্কের স্থায়ী আয়ন হচ্ছে জিঙ্ক 2+। তাহলে আমি ইলেকট্রন বিন্যাস দেখাই, 1s2 2s2 2p6 3s2 3p6 3d10। খেয়াল করো, ডি অরবিটাল সম্পূর্ণরূপে পূর্ণ, তাহলে এটা কি অবস্থান্তর মৌল হবে? উত্তর হবে না। আমার সংজ্ঞায় বলা হয়েছে কি, যেসব মৌলের সুস্থির বা স্থায়ী আয়নের ইলেকট্রন বিন্যাসে আংশিক পূর্ণ বা অর্ধপূর্ণ ডি অরবিটাল থাকে, শুধুমাত্র তারাই হচ্ছে অবস্থান্তর মৌল। তাহলে অবস্থান্তর মৌলের সংজ্ঞা অনুসারে স্ক্যান্ডিয়াম যেমন স্থায়ী আয়নে 3d0 হওয়ার কারণে অবস্থান্তর মৌল নয়, ঠিক তেমনই জিঙ্ক এই ডি অরবিটাল সম্পূর্ণরূপে পূর্ণ হওয়ার কারণেও সে অবস্থান্তর মৌল নয়। তাহলে এখান থেকে একটা প্রশ্নের উত্থাপন হতে পারে, সেই প্রশ্নটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, আমি লিখে দিচ্ছি। সকল অবস্থান্তর মৌল ডি ব্লক মৌল, কিন্তু সকল ডি ব্লক মৌল অবস্থান্তর মৌল নয় কেন? খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সকল অবস্থান্তর মৌল ডি ব্লকযুক্ত মৌল, কিন্তু সকল ডি ব্লকযুক্ত
অবস্থান্তর মৌল নয় কেন? পাশাপাশি আরেকটা প্রশ্ন হতে পারে, স্ক্যান্ডিয়াম এবং জিঙ্ক ডি ব্লক মৌল হওয়া সত্ত্বেও অবস্থান্তর মৌল নয় কেন? তাহলে আজকে এতটুকু আলোচনা করলাম আমি। আগামী ক্লাসে আবার ডি ব্লক মৌল করাবো আমি। ডি ব্লক মৌল, এফ ব্লক মৌল এবং এস ব্লক মৌল তবে বলে আলোচনা করবো। তাহলে তোমাদের সাথে আজকে এতটুকুই আমার ক্লাস। আমরা যা পজিশনটা এঁকে দিয়েছি সেটা ভালো করে মুখস্থ করবে এবং যে প্রশ্নগুলো পড়ালাম, যতটুকু পড়ালাম ততটুকু ভালোভাবে অধ্যয়ন করবে। তাহলে অনেক কিছুই তোমাদের কাছে পজিশন সম্পর্কে পরিষ্কার হয়ে যাবে। তাহলে সবাইকে শুভেচ্ছা, ভালো থাকবে সবাই।